দর্শক, এই মুহূর্তে যারা চ্যানেল আয়ের পর্দায় আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির নতুন একটি পর্বে। সাথে আছি আমি সাদিয়া রোশনি সূচনা এবং আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি যার সাথে আজকে নির্ধারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। রাজধানী ঢাকা, তিলোত্তমা ঢাকা, সে ঢাকা নগরীকে নিয়ে আমাদের নানান স্বপ্ন, আর সেই স্বপ্ন ঘেরা চোখে আমরা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত ছুটে চলি একটি সুন্দর আবাস, সুন্দর নগর এবং সুন্দর জীবন ব্যবস্থার উদ্দেশ্যে। এই ঢাকা নগরীকে ঘিরে আমাদের কত স্বপ্ন। আজ মূলত আমরা কথা বলবো ঢাকা নগরীকে নিয়ে এবং আজ আমাদের সাথে স্টুডিওতে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। স্বাগতম। জি, আপনাকে স্বাগত। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। বরাবরের মতো আজও আমরা একটা নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আজ আমাদের আলোচ্য বিষয় পরিকল্পিত নগরী গড়ে তোলার ক্ষেত্রে রাজুকের চলমান অভিযান এবং সেই সাথে বসবাসযোগ্য নগরী এবং রাজধানী ঢাকার প্রতি দায়িত্বশীল জনগণের ভূমিকা। এ বিষয়ে আমরা কথা বলবো বিস্তারিত, তবে তার আগে চলুন দেখে আসি রাজুকের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তার দেশের সভ্যতা, সংস্কৃতি, প্রযুক্তি ও আধুনিকতার স্পর্শে অর্থনৈতিক সমৃদ্ধির চিত্র তুলে ধরে রাজধানীর উন্নয়নের মধ্য দিয়ে। কেননা রাজধানী বা নগর উন্নয়ন হচ্ছে একটি রাষ্ট্রের প্রতিচ্ছবি বা চেহারা। কালের বিবর্তনে আমাদের প্রিয় রাজধানী ঢাকা দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার নগর হিসেবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ নগরীতে পরিণত হয়েছে। শুধুমাত্র আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি রাষ্ট্র কিভাবে উন্নত রাষ্ট্রের সভ্য নগরী হিসেবে পরিণত হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত জাপান, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের রাজধানীর দিকে তাকালেই দৃশ্যমান হয়ে উঠবে। আমাদের রাজধানী ঢাকা তিলোত্তমা নগরী না হোক, অন্তত একটু বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রাজুকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর প্রথমেই যে বিষয়টির উপর বেশি গুরুত্ব দিয়েছেন তা হল রাজধানী উন্নয়নের জন্য রাজুকের আইনের প্রতি নগরবাসীকে সচেতন করে তোলা এবং রাজুকের আইন যথাযথভাবে কার্যকর করা এবং একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে রাজধানী ঢাকাকে গড়ে তুলতে। এই যেন শুধুমাত্র একটি দায়িত্বের জন্য দায়িত্ব পালন নয়, বরং বাংলাদেশকে ভালোবেসে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে রাজধানী ঢাকাকে একটি উন্নত আধুনিক নগর হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নের এক অদম্য প্রচেষ্টায় সকল ভয় ভীতি উপেক্ষা করে আপোষহীনভাবে দুর্বার গতিতে যেন ছুটে চলেছে রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের কঠোর নির্দেশে রাজধানীতে রাজুকের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পরিচালনা করা হয় মোবাইল কোর্ট অভিযান। রাজুকের নিয়ম বহির্ভূত কোনো বিল্ডিং বা স্থাপনার সন্ধান পেলেই যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন রাজুকের মোবাইল কোর্ট অভিযান চালিয়ে সেই বিধি বহির্ভূত বিল্ডিংগুলোকে ভেঙে দিচ্ছে, এমনকি জরিমানা সহ বিধি বহির্ভূত অবৈধ স্থাপনা বা বিল্ডিংগুলো থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। রাজুকের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসিকতায় রাজুকের মোবাইল কোর্টের এই অভিযান চলমান রয়েছে। রাজধানীকে উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব কি শুধুমাত্র রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একার, নাকি আমাদের এই নগরবাসীর অনেক ভূমিকা রয়েছে? আমরা কতটুকু পালন করতে পারছি? আমাদের প্রিয় রাজধানী ঢাকাকে একটি উন্নত আধুনিক রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশ কিছু বহুমুখী মেগা প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়ন হলে আমাদের চিরচেনা রাজধানীর চেহারাটা অনেকটাই বদলে যেতে পারে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, পূর্বাচল, উত্তরা, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, মতিঝিলের মতন গুরুত্বপূর্ণ স্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়ন হলে আমাদের
রাজধানী হয়ে উঠবে একটি আধুনিক নগরীতে। এখন প্রয়োজন শুধু নগরবাসীর সচেতনতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বিধি অনুসারে বাড়ি ঘর নির্মাণ করা, সরকারি পৃষ্ঠপোষকতা, সর্বোপরি সম্মিলিত প্রচেষ্টা। আমরা যদি রাজুকের অন্যতম একটি প্রকল্প রাজধানীর হাতিরঝিল প্রকল্পের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? দৃষ্টিনন্দন আধুনিক এই হাতিরঝিল প্রকল্পটির রীতিমতো বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরেছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে সামান্য একটু বিনোদনের প্রত্যাশায়। ইট পাথরের এই ঢাকাতে পরিবারের লোকজন নিয়ে এই হাতিরঝিলে অনেকেই আসেন একটু খোলা বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে। অথচ এখানে রাজুকের আন্তরিকতার পরও আমরা কি দেখতে পাই? রাজধানীর পয়ঃনিষ্কাশন ড্রেন বা সুয়েরেজের মাধ্যমে নোংরা পানি প্রতিনিয়তই হাতিরঝিলের এই লেকের পানিকে দূষিত করেছে আর দুর্গন্ধ ছড়াচ্ছে। সচেতনতার অভাবের কারণে জনগণ যত্রতত্র ময়লা ফেলে হাতিরঝিলের পরিবেশকে নোংরা করে তুলেছে। তাহলে কি আমরা বলতে পারি না শুধুমাত্র নাগরিক সচেতনতার অভাবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে দৃষ্টিনন্দন অত্যন্ত নান্দনিক এই হাতিরঝিল প্রকল্পটি দিন দিন তার সৌন্দর্য ও লাবণ্যতা হারাচ্ছে? অথচ এই হাতিরঝিলের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার জন্যে এবং হাতিরঝিলকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে রাজুকের চেয়ারম্যান জনাব রিয়াজুল ইসলাম যখন তখন পরিদর্শনে ছুটে যান হাতিরঝিল প্রকল্পের মাঝে। তাহলে আমরা কি পারি না আমাদের এই হাতিরঝিল প্রকল্প একদিন লন্ডনের টাওয়ার ব্রিজ বা মেরিনা বের মতো দর্শনীয় স্থানে পরিণত হবে? নিশ্চয়ই পারি। রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের এই সাহসী পদক্ষেপ যদি অব্যাহত থাকে, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গণসচেতনতা যদি জেগে ওঠে, তাহলে আমাদেরই প্রিয় বাংলাদেশের রাজধানী ঢাকা একদিন একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটা প্রত্যাশা সকলেরই। দর্শক, দেখে এলাম রাজুকের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে, কথা বলি আজকের নির্ধারিত বিষয় নিয়ে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে তিলোত্তমা ঢাকাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, সেই স্বপ্ন প্রত্যেক নগরবাসীর চোখে আছে। শুরুতে জানতে চাই যে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজধানী ঢাকার যে পরিবর্তনটা এসেছে, সার্বিকভাবে সারা বাংলাদেশেরও পরিবর্তন এসেছে, এই মুহূর্তে ঢাকাকে ঢেলে সাজানোর জন্য আপনারা প্রথমত কোন দিকে ফোকাস করছেন? তৎকালীন ডিআইটি, বর্তমানে যেটা রাজুক, এটার জন্মই কিন্তু আসলে একটি বসবাসযোগ্য পরিকল্পিত ঢাকা নগর গড়ে তোলার জন্য। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। আমি বলবো অবশ্যই রাজুকের অনেক অবদান আছে, কিন্তু সেই সঙ্গে রাজুকের অনেক কিছুই করার ছিল যেটা রাজুক করতে পারেনি। কারণ হলো যে, প্রথম যে কারণটা, আমরা যারা ঢাকা নগরে শহরে বাস করি তারা শুধু চিন্তা করি যে আমি কিভাবে ভালো থাকব, আমি কিভাবে এখান থেকে সুবিধাটা নিব, কিভাবে একটু আইনের ফাঁক ফোকর দিয়ে আমি বের হয়ে যাব। আর এটাতে সহায়ক শক্তি হিসাবে কাজ করছে রাজুকের এক শ্রেণী কর্মচারী। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ এটার মধ্যে অনেক দায়বদ্ধতা রাজুকের আছে। ঢাকা নগরের যে শহরের যে বাড়িগুলো তৈরি হয়েছে অলরেডি, অনেক অনিয়ম দুর্নীতির মাধ্যমে হয়েছে। কারো প্ল্যান নাই, কারো প্ল্যান আছে কিন্তু সেখানে ব্যাপক ব্যত্যয় আছে। তো সেটা যদি আমরা এখন ধরতে যাই, তাহলে ঢাকা শহরে কয় % বাড়ি টিকবে আই ডোন্ট নো। কিন্তু আমি টার্গেট করলাম যে যেই বাড়িগুলো এখন নির্মিতব্য আছে, যেগুলো বাড়ির কনস্ট্রাকশন চলতেছে, সেগুলোর একটা আমরা লিস্ট করলাম। 3400 বাড়ির আমরা লিস্ট করেছি। সেই বাড়িগুলোতে যে ব্যত্যয় ঘটছে সেগুলোতে আমরা অভিযান চালাচ্ছি। প্রত্যেক দিন আমাদের 2টি করে মোবাইল কোর্ট কাজ করে। আমরা অল্প কিছু ভাঙচুর করার পরে আমরা সেটা, তাদের বৈদ্যুতিক মিটারটা আমরা শেষ করে নিই। আমরা নিই না, বৈদ্যুতিক বিভাগ, তাদেরকে আমার বলা আছে, তারাই আমাদের সঙ্গে যায়, তারা এই মিটারটা শেষ করে নেয়। আমি 500-র উপর কিন্তু এই বাড়িঘরে অভিযান চালাইছি। তো দেখা যায় যে আমি একটা রিভিউ নিলাম জাস্ট লাস্ট উইকে, এখান থেকে 23টা বাড়িতে তারা আবার অবৈধ সংযোগ নিচ্ছে। হ্যাঁ, 23টা বাড়িতে নিচ্ছে। পার্সেন্টেজ খুবই
কম নিঃসন্দেহে। তারপর নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওই রিলেভেন্ট বৈদ্যুতিক যারা সংযোগ দেয় যে ডিপার্টমেন্ট তাদেরকে বললাম, তারাও সঙ্গে সঙ্গে গেল। এরপরে হয়তো বা এটা আর মানে 500-র মধ্যে বা 500+ মধ্যে যে কয়েকটা বাড়ি তারা সাহস পাইছে, এটা হয়তো পাবে না। এখন কি হচ্ছে সব লেভেলে, এই যে আমি যখন উঠে তখনও দরখাস্ত নিয়ে আসছে যে স্যার আমি মিটারটা লাগাই দেন। আমি মিটার তো লাগাই দিব, খুব সিম্পল। কি আমার অথরিটি অফিসের দায়িত্ব তোমাকে দেখাই দিছে যে তোমার কী করতে হবে, তোমার কিছু অপরিকল্পিত জায়গা বা অবৈধ জায়গা ভাঙতে হবে, অপসারণ করতে হবে। আমি দাগ দিয়ে আসছি, এটা করো, তা আমি দেবো। কঠোরভাবে কোনোভাবে কিছু দমন না করলে ফলাফলটা আসলে এভাবে আসে না। সুতরাং রাজুক যে প্রচেষ্টা নিয়েছে, উদ্যোগ নিয়েছে, সেটি নিঃসন্দেহে সফল হবে বলে আমাদের বিশ্বাস। একটু জানতে চাই, সম্প্রতি আপনি জাইকার আমন্ত্রণে জাপান সফরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আসলে রাজধানী ঢাকার কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কোন বিষয়ে আপনারা বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন? তাদের ওখানে বেসিক্যালি ওদের ট্রান্সপোর্টটা মূলত রেল বেসড আর কি, রেলওয়ে বা ট্রেনের উপরে ওরা ডিপেন্ডেন্ট। তো করে কি ওরা, যে আপনি অবাক হয়ে যাবেন, টোকিও সিটিতে আপনার এমন কোনো বাড়ি পাবেন না বা কোনো বাসস্থান পাবেন না বা কোনো স্থাপনা পাবেন না যেখান থেকে মেট্রো স্টেশনের ডিস্টেন্স মোর দেন 10 মিনিট, মানে উইদিন 10 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 8 মিনিটের মধ্যে আপনার সব যে কোনো মেট্রো হেঁটে যাবেন, পায়ে হেঁটে, নর্মাল। এই যে আপনি নিজের চোখে দেখে এসেছেন, এছাড়াও আমরা আরো অনেকের কাছে শুনি, আমরা বিভিন্ন তথ্যচিত্রেও দেখেছি যে জাপানের রাজধানী টোকিও সেটি আগে খুবই অপরিকল্পিতভাবে নির্মিত ছিল, সেটি বর্তমানে তাদের পুরো চেহারা পাল্টে ফেলেছে এবং আধুনিকায়নের সাথে সাথে তাদের নাগরিক জীবন সহজ হয়েছে, সব কিছু আরও সুন্দর সাবলীল হয়েছে। তো আমাদের এই যে ঘনবসতিপূর্ণ ঢাকা, সে ঢাকা আসলে কবে নাগাদ এই টোকিওর মতো বদলে যেতে পারে? খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে তারাই বলছে, তারা তো জায়গা আমাদের এখানে সবসময় আছে, আমাদের রাজুকে কিন্তু জায়গার অফিসও আছে। তারা বলছে যে তোমাদের এখন যে ঢাকা শহরের চিত্র ঠিক আমাদের 1950 সালের চিত্র হলো এরকম। তার মানে 75 বছর আগের কথা। এবং দেখেন 1945-এ কিন্তু তাদের হিরোশিমা নাগাসাকিতে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বোম্বিং করা হয়েছে। তার 5 বছরের মাথায় তারা বিশাল এক এই যে এখনকার আজকে যে টোকিও, তার প্ল্যানিং কিন্তু হলো 1950 সালে। শুনলে অবাক হয়ে যাবেন আমাদের সঙ্গে ডিফারেন্সটা। আমরা একটা প্ল্যানিং করি, নাম শুনবেন 5 সালা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সর্বোচ্চ 10 ইয়ার্সের পরিকল্পনা আমাদের খুব রেয়ার, কিন্তু তাদের ওখানে মিনিমাম একটা প্ল্যানিংয়ের সময় হলো 20 ইয়ার্স, আর তাদের ইমপ্লিমেন্ট করার সময় হলো 5 বছর। আর আমাদের ঠিক উল্টো। আপনি দেখেন আজকে আমাদের এই পূর্বাচল শহর আমরা 30 বছর ধরে আজকে এই পর্যায়ে নিয়ে আসছি, কিন্তু তারা হলো প্ল্যানিং করতে সময় নেয় কিন্তু এক্সিকিউট করতে সময় নেয় না। ডিফারেন্সটা হলো আমাদের সঙ্গে তাদের এইখানে। আমি ওখান থেকে আমাদের শিক্ষাটা বলি সংক্ষেপে, যে আমরা অলরেডি এই ওদের মতো করে 2টা প্রজেক্ট আমরা নিছি। একটা আমাদের উত্তরা যে মেট্রো স্টেশন আছে সেইখানে, আরেকটা হলো গাবতলীতে। আমরা ঠিক সেমভাবে 2টা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আশা করি আমরা এটা করতে পারবো। এর সঙ্গে শুধু রাজুক না, এর সঙ্গে যেহেতু যাদের ল্যান্ড আছে তারাও জড়িত। আমি ভাবছি মিরপুর 10 নম্বর থেকে যে আগারগাঁর দিকে যে আসলো লোকেশন, এই জায়গাটায় আমরা একটা ছোট আকারে একটা পাইলট প্রজেক্ট নেব। আর এই সিস্টেমের মধ্যে কিন্তু পূর্বাচলটা, এই যে টিওডির যে সিস্টেম, সেইখানে আমরা পূর্বাচলটা আমাদের আসবে। এখানে যেহেতু মেট্রো রেলের প্রভিশন আছে ভবিষ্যতে, ঠিক এইটা আমরা করব। আমরা কি আগে আমাদের লোকালয় গড়ে ওঠে, আমাদের ওখানে সব হয়, পরে আমরা ওখানে প্ল্যানিংটা করি। আর ওরা কিন্তু আগে প্ল্যান করে আমরা কোনখানে মেট্রো স্টেশন করব, কি করব, তারপরে ওরা ওইখানে লোকালয়ের থাকার অ্যালাউ করে। আর আমরা হলো ওখানে লোকালয়ে বাস করে আমরা যেমন চিন্তা করতেছি সাভারে অনেক লোক গেছে, আমরা ঠিক আছে এখানে এটা আমরা স্যাটেলাইট শহর করব, কেরানীগঞ্জে অনেক লোকের বসবাস হয়েছে, এখানে একটা করব। কিন্তু ওরা কিন্তু উল্টা,
আগে পরিকল্পিত থাকলে আসলে ব্যাপারগুলো আরো সহজ হয়। ওরা পরিকল্পনা করে তারপরে ওরা এই কাজগুলো করে। একটা বিষয় জানার ছিল, সেটি হচ্ছে যে নগরবিদরা অনেকেই মনে করে থাকেন যে আমাদের এই যে অপরিকল্পিত নগর হিসেবে আমাদের ঢাকার অবস্থান, এটির মূল কারণ হচ্ছে রাজুকের যে বিধিনিষেধ আছে, নিয়ম কানুন আছে, সেটির উপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপরিকল্পিত ভবন নির্মাণ, অফিস আদালত নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, এরকম অনেক ব্যাপার থাকে। এবং এই জায়গাটায় তারা যে নির্মাণের সুযোগটা পায়, সেখানটায় আসলে আপনাদের রাজুকের অনেক অসাধু কর্মচারী, তাদের বেশ কিছু দুর্নীতি, সেই সাথে অনেকগুলো প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা, এই ব্যাপারগুলোও কিন্তু দায়ী। তো এই সব কিছুকে আসলে সমন্বয়ের আন্ডারে আনার জন্য বা এই বিধিনিষেধগুলোর ব্যাপারে আরো কঠোর হওয়ার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে? আমি যদিও সবসময় প্রস্তাব দিয়ে আসছি যে এটা আসলে এই জিনিসগুলো একটা একই আমব্রেলার নিচে আসা উচিত, লাইক একটা সিটি গভর্নমেন্ট বা একটা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, যেই একটা একই আমব্রেলার নিচে আসলে এই জিনিসগুলো কিন্তু ইজি হয়ে যায়। এই যে সমন্বয়ের প্রয়োজন পড়ে না। এখন যেমন দেখেন, এই যে আমরা অভিযানগুলো চালাচ্ছি, এখানে কিন্তু আমার ফায়ার ব্রিগেডকে লিখতে হয়, ডিসি অফিসকে বলতে হয়, সিটি কর্পোরেশনকে বলতে হয়, বৈদ্যুতিক বিভাগকে বলতে হয়, ওয়াসাকে বলতে হয়, আমার গ্যাস তিতাস গ্যাসকে বলতে হয়, এরকম বিভিন্ন সেক্টরকে দিয়ে কিন্তু আমাদের অভিযানগুলো চালাতে হয়। কিন্তু যদি এক আমব্রেলার নিচে থাকতো তাহলে কিন্তু ওই এক অর্ডারে এটা হয়ে যেত। তো তারপরে আলহামদুলিল্লাহ যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এখন কিন্তু এই সমন্বয়টা আছে আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিব, আমাদের অ্যাডভাইজার, আদার্স অ্যাডভাইজার যারা রিলেটেড, তারা কিন্তু একত্রিত হয়ে আমরা কাজ করতেছি। সাত মসজিদ রোডে এরকম অসংখ্য ভবন আছে, অসংখ্য বলবো না, বেশ কয়েকটি ভবনের ব্যাপারে আসলে জনগণ জেনেছে, সোশ্যাল মিডিয়াতে আমরা লেখালেখি দেখেছি যে এই ভবনটা নির্মাণটা আসলে ভুল ছিল, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেখানকার রান্নাঘর থেকে, গ্যাস সিলিন্ডার থেকে। এমন ভবনগুলোকে বন্ধ করে দেওয়ার পরে সেই ভবনগুলো আবারও চালু হয়েছে। এইগুলো ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নেবেন বা কি ভাবছেন আপনারা? কিছুটা সঠিক, কিছু না। তারা কিন্তু আমাদের ফায়ার ব্রিগেড টিম গেছে, আদার্স গেছে, এবং তারা কিন্তু আমাদেরকে মুচো লেখাও দেয় যে আমরা এইগুলো ঠিক করব, এবং কিছু করে, হ্যাঁ, করে আবার হয়তো শুরু করে দেয়, আবার আমরা টিম পাঠাই। যে এটা উদ্দেশ্য হলো তাদেরকে এটা ভয় দেখানো। এবং দেখেন আল্লাহর মধ্যে এই বছর কিন্তু আগুনের প্রকোপটা অনেক কম হয়েছে। আমি মনে করি যে কিছুটা হলো যেসব জায়গায় বারবার পুরান ঢাকায় সবসময় আগুন ধরতো, সেখানে আমরা গেছি, এই যে এইসব হোটেলে গেছি, তারপরে বেলি রোডের হোটেলে গেছি, যাতে তারা একটু সচেতন থাকে, যাতে এই জিনিসগুলো আপনি কতটুক আইনের আওতায় আনবেন। আমি ওই যে আপনি একটু বললেন যে রাজুকের লোকজন তো অবশ্যই জড়িত, কিন্তু জিনিসটা কি, একটা প্ল্যান খেয়াল করেন, এই প্ল্যানটা কিন্তু আমরা অনুমোদন দিই, আমরা কিন্তু প্ল্যানটা করি না। প্ল্যানটা ওই বাড়িওয়ালা করে, অথবা তাদের ডেভেলপার করে, তাদের ইঞ্জিনিয়ার দিয়ে করে, তাদের আর্কিটেক্ট দিয়ে করে আমাদের কাছে জমা দেয়। আমরা প্ল্যানটা অনুমোদন দিই। খেয়াল করে দেখবেন, যদি আমরা প্ল্যানটা সঠিক নিয়মে না হয় আমরা অনুমোদন দিই, সেটা রাজুকের দোষ। কিন্তু তারা প্ল্যান নিয়ে কিন্তু আমার মনে হয় না যে 1% প্ল্যানেও আপনার অনুমোদনে কোনো অনিয়ম আছে। অনিয়মটা কোথায়? যখন তারা এটা কনস্ট্রাকশন করে। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা সবসময় রাজধানীতে এটা দেখি যে উচ্ছেদ অভিযান চলছে বা অবৈধ স্থাপনা ভেঙে ফেলার কাজ চলছে, এবং এটা রাজুকের নেতৃত্বেই হয়ে থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে এই অভিযানগুলো কতদিন চলবে, কীরকমভাবে পরিচালিত হচ্ছে এই মুহূর্তে, এবং সেই সাথে এই অভিযানগুলো মোবাইল কোর্টের আন্ডারে হয়। মোবাইল কোর্ট বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে আপনাদের আছে কি না? আর পাশাপাশি এই মোবাইল কোর্ট বন্ধের জন্য সরকারের উচ্চপক্ষ থেকে কোনো রকম প্রেশার বা সুপারিশ এরকম কিছু থাকে কি না? জি, আমি একটু বলি, আপনি ভালো কথা বলছেন যে অ্যাকচুয়ালি এটা বন্ধ করার কোনো সুযোগ নাই। কারণটা হলো যে এর সুফলটা হলো এই যে যেগুলো আমরা এরকম করতেছি, এর পরবর্তীতে যে বাড়িগুলো হচ্ছে, তারা কিন্তু তারা বুঝে গেছে যে এখন আর অনিয়ম করা যাবে না। তারা কিন্তু নতুন যারা লেআউট দিচ্ছে বা বাড়ি করতে যাচ্ছে, তারা কিন্তু ঠিক সঠিক জায়গায় শুরু করছে। কারণটা কি, তারা দেখছে যে না, দুদিন পরে এটা ভেঙে দিবে, এটা এই করবে। তো কাজেই এটা একটা প্রশ্ন। সেকেন্ড হলো যে আমার উপর আসলে তেমন কোনো চাপ নাই। চাপ যেটা সেটা আসলে চাপ না, শুধু চাপ না, অনেক সময় হুমকিও থাকে। আমি বলি আপনাকে, কোনো আসলে হয় কি, অনুরোধটা এইভাবে আসে, আচ্ছা ভাই আমার একটু সামান্য আছে, এটা একটু কনসিডার করা যায় না? বলছি না। আমি একটা কথাই বলি যে আমি যদি আপনাকে কনসিডার করি, তাহলে আমাকে এই মোবাইল কোড বন্ধ করে দিতে হবে। কারণ আমি যদি আপনাকে কনসিডার, একটা জায়গায় যদি আমি এক্সাম্পল দেই যে আমি কনসিডার করছি, তাহলে আরেকজন বলবে যে তৈরি হয়ে গেল যে আপনি অমুকের দিচ্ছেন, আমাকে দিবেন না কেন?
সুতরাং আমি এই জায়গায় 100% স্ট্রিক্ট, কোনো সুযোগ নেই। আর যেটা বললেন চাপ, ওই চাপটা আসলে ওই অনুরোধ আকারে কিছু না বুঝে, যেমন বলে এই যে বৈদ্যুতিক মিটার, এটা একটু সংযোগ দিয়ে দেওয়া যায় না, এটা অনেক জায়গা থেকে আসে। খুব তারা হয়তো বুঝেও না, তাদের কাছে যা রিকোয়েস্ট করে তাদের কোনো আত্মীয় স্বজন পরিচিত, যে রাজুকের চেয়ারম্যান আপনার পরিচিত, একটু বলেন না আমার বৈদ্যুতিক মিটার। এখন কিন্তু রিকোয়েস্ট একটাই, যে বৈদ্যুতিক মিটারটা ফেরত দেওয়া। আর আমার বক্তব্য হলো একটাই, যে আপনি আপনার ব্যত্যয়টা আপনি অপসারণ করেন, আমি আপনার সুন্দর করে বৈদ্যুতিক মিটার লাগাই দেবো, আপনাকে আসতে হবে না, আপনি আমাকে ফোন করে বলবেন যে আমি ঠিক করছি, আমার লোক যাবে, আপনার বৈদ্যুতিক মিটার সেট করে দেবে। অনেক ধন্যবাদ আপনাকে, যে সুন্দর পরিকল্পনাগুলো আপনি নিয়েছেন এবং অনেকটা আপনি বাস্তবায়ন করার চেষ্টাও করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে আপনি চেষ্টা করছেন দুর্নীতি কমানোর, আপনি চেষ্টা করছেন নগরকে ঢেলে সাজানোর জন্য। কিন্তু তারপরেও যে মানুষজনের কিছু ব্যাপার থেকে প্রশ্ন থেকে যায় এবং অনেক স্বচ্ছতার বিষয় থাকে। আপনার কাছে একটু জানতে চাই যে রাজুকের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব, এটা নেবার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা, এবং সেই সাথে এই পরিকল্পনা বাস্তবায়িত হতে গেলে কোনো রকম আইনি জটিলতা সেখানে থাকছে কিনা? না না, না নিলেই বরং আইনি জটিলতা। তাদের সরকারি চাকরি করলে তাকে প্রতি বছর বছর তার সম্পদের হিসাব দিতে হয়, বাট আমরা কিন্তু এখন সম্পদের অফিসিয়ালি হিসাব নিচ্ছি। যে কোনো সময় তারা এটা যদি এখানে ব্যর্থ হয় তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে যে কাজগুলো করছি, ডিটেইলড এরিয়া প্ল্যান, নাম শুনছেন ড্যাপ, এটা কিন্তু অলরেডি আমরা জমা দিছি। মানে আমাদের রাজুকের পার্ট থেকে আমরা সব যারা স্টেক হোল্ডার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্ল্যানার্স, আপনার এই ডেভেলপার, ইভেন ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা পরিকল্পনা বিধিমালা জমা দিছি। এটা একদম ফাইনাল হওয়ার পর্যায়ে, অলরেডি সচিব পর্যায়ে মিটিং হয়ে গেছে, এবং উপদেষ্টা পর্যায়ের মিটিং হলেই এটা আমরা আশায় আছি ড্যাপের বাস্তবায়ন হোক। আচ্ছা, প্রতিনিয়ত তো আসলে রাজুকে অনেক কাজ, মানে প্রকল্প গ্রহণ হচ্ছে, প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে, এই খবরগুলো তো জনগণের জানার অধিকার আছে। আপনাদের রাজুকের পক্ষ থেকে কোনো মিডিয়া সেল আছে কিনা যেখানে নিয়মিত প্রেস ব্রিফিং বা খবরগুলো আসলে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা থাকছে? না, মিডিয়ার একটা উইং আছে, ছোট একটা মিডিয়া উইং আছে, বাট এভাবে মানে বড় আকারে মিডিয়া সেল বা জনগণকে জানানোর জন্য এটা নাই। আপনি একজন স্বনামধন্য খ্যাতিমান ইঞ্জিনিয়ার, একটু আপনার কাছে জানতে চাই যে হাতির ঝিলকে আরও ঢেলে সাজানোর জন্য, আমি বলবো যে শুধুমাত্র ঢেলে সাজানো না, দৃষ্টিনন্দন এবং সেই সাথে হাতির ঝিলের মাধ্যমে পুরো নগরীর সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মুহূর্তে আপনাদের হাতে কোনো প্রকল্প আছে কি? অবশ্যই। হাতির ঝিল বেসিক্যালি একটা নেচার বেসড প্রজেক্ট, কিন্তু এটা কিন্তু আসলে ওই বিদেশে ব্যাংকক বা মালয়েশিয়া যে আর্টিফিশিয়াল, এটা কিন্তু সেটা না। বাট তারপর লোকজনের কিছু চাহিদা তো থাকেই, থাকে না, যে এটা যেহেতু মানে ঢাকা শহরে তো বিনোদন নাই বললেই চলে, তো এটা একটা বিনোদন কেন্দ্র হিসেবেও কিন্তু প্রতিষ্ঠিত, এর যে দৃষ্টিনন্দন স্থাপনা। আরেকটা বিষয়ে কথা বলতে বলতে আমরা একটু আগেও বলছিলাম যে বিদেশে আর্টিফিশিয়াল এরকম হাতির ঝিল দেখার জন্য মানুষের ভিড় জমে, আর আমাদের দেশে যেহেতু এটা প্রাকৃতিকভাবে হাতির ঝিল এবং সেই জায়গাটায় এটা দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করা মাত্র সময়ের দাবি। অলরেডি এটা অনেক সুন্দর, আরও সৌন্দর্য বর্ধন করা সম্ভব। তো ভবিষ্যতে এটিকে কি আরও ঢেলে সাজানো যায় কি না, এখানে কোনো রিসোর্ট বা আরও বেশি কিছু স্থাপনা নিয়ে ভাবা যায় কিনা, যাতে করে দেশ বিদেশের পর্যটকেরাও একটা সময় এখানে আসতে পারেন, রাত্রি যাপন করতে পারেন বা বিনোদনের ব্যবস্থা করতে পারেন? এটা দুইটা প্রস্তাব আমাদের কাছে পাবলিকলি একটা ডিমান্ড আছে, যেমন একটা ক্যাবেল কার করার একটা প্রস্তাব আছে, আর একটা হলো যে রিসোর্ট যেটা করাতে। রিসোর্টটা করতে গেলে এই দুটোই কিন্তু আমরা একটা সমীক্ষা শুরু করে দিছি, যে কারণ এটা যেন আমাদের পরিবেশের মধ্যে যদি কোনো ডিস্টার্ব না হয়, যানজটে যেন কোনো সমস্যা না হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আমার ব্যাহত না হয়, এই জিনিসগুলো দেখতে হবে। এই জন্য সমীক্ষা করতেছি, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা এগুলো জনগণের জন্য করব। কিন্তু এটা আগেই বলছি নেচার বেসড একটা প্রজেক্ট, কাজে ওই নেচারটা যেন ডিস্টার্ব না হয়। যেমন আমরা এখানে রাজহাঁস কিছু পালি, অল্প কিছু, আমরা চাইতেছি যে ব্যাপক হারে যদি আমরা রাজহাঁস এখানে পালি তাহলে কিন্তু পরিবেশেরও একটা ভালো কিছু হবে, পরিবেশটা দূষণটা কমবে, পানিগুলো ভালো থাকবে। আর আমরা কিন্তু এই পানিগুলোকে আগে কেমিক্যাল দিয়ে ঠিক করে, তো আমি চাচ্ছি যে এটা কেমিক্যাল না দিয়ে, রিসেন্টলি কিছু অনেক প্রপোজাল আমাদের কাছে আসছে যে কেমিক্যাল ইউজ না করেও ন্যাচারাল ওয়েতেও কিন্তু এই পানিগুলোকে পরিশুদ্ধ করা যেতে পারে। আমরা সেই দিকটা নিয়েও সমীক্ষা করতেছি। অনেক অনেক শুভকামনা রইল। এই যে সমীক্ষাগুলো আছে, ভবিষ্যতে আরও অনেক কিছু যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, সেগুলো শেষ করে খুব দ্রুত আমাদের তিলোত্তমা ঢাকা আরও সুন্দর বসবাসযোগ্য হয়ে উঠবে।
রাজুকের হাত ধরে। প্রিয় দর্শক, রাজুক চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছিলাম আমাদের এই ঢাকা নগরীকে আরো সুন্দরভাবে কিভাবে ঢেলে সাজানো যায়। আশা করছি আগামীতে কোনো এক সময় সেই সব ভাবনা নিয়ে আমাদের কথা বলার সুযোগ হবে নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির এই আয়োজনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন চ্যানেল আয়ের সাথে। বিদায় নিচ্ছি সময়ের আলো নিবেদিত আজকের নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আয়োজন থেকে।